ভিডিও নিয়ে আসিনি, আজকে এসেছি একটা ভৌতিক অভিজ্ঞতা আপনাদের সঙ্গে করে ভিডিওটা দেখে নেবেন। আপনাদের বলেছিলাম যে ওই ঘটনাটার পরে আমার সাথে আরও একটা ঘটনা হয়েছে। তো যাই হোক, আমার ঘটনাটা হচ্ছে আমার মামার বাড়িতে। ঘটনাটা হচ্ছে আমার মামার বাড়িতে, মানে আমার মামার বাড়ি হচ্ছে টাটা জামশেদপুর। ওখানে আমার মামারা চাকরি সূত্রে থাকে। তো আর আমার দাদুও চাকরি সূত্রে জামশেদপুরেই থাকতেন, কিন্তু যখন রিটায়ার করে যায় তখন আমাদের মানে যেটা দেশের বাড়ি সাতপাটা রায়পুর মণ্ডল মোটগদ আর কি, যেখানে জমি জায়গা আমাদের সমস্ত ঘর বাড়ি সমস্ত কিছু ছিল, তো সেখানে থাকতো। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল শ্রেয়াস ডেইলি লাইফস্টাইল ব্লগের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি বা ডেইলি লাইফস্টাইল ঘরের কাজকর্ম কোনো কিছু আজকে দেখাবো না। তো আজকে একটা ঘটনা আমার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা, সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে, আর প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, পুরো ঘটনাটা মন দিয়ে শুনবেন এবং দেখবেন। তো যাই হোক, এর আগে আমি আমার চ্যানেলে একটা ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করেছি, আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। তো আমি তখনই বলেছিলাম যে আমার সাথে আরেকটা ঘটনা আছে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো যাই হোক, আজকে ভাবলাম যে কোনো ব্লগ ভিডিও যেহেতু আমি শ্যুট করিনি, তো আজকে এই ঘটনাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাকে ঘটনাটা হচ্ছে আমার মামার বাড়ি হচ্ছে ঘটে যাওয়া। তখন আমি ক্লাস 4-এ পড়ি, মানে 9 বছর মতন আমার বয়স। তো যাই হোক, তখন আমি আমার যেটা মামার বাড়ি, যেটা দেশের বাড়ি, মানে মেন আমার মামার বাড়ি হচ্ছে টাটা জামশেদপুর। তো সেখানে মামারা সমস্ত সবাই, দাদু সবাই চাকরি সূত্রে ওখানেই থাকতেন। তো যাই হোক, মানে এবার যেহেতু দেশের বাড়িটা রয়েছে, তো সেই জন্য দাদু মাঝে মাঝে আসতেন এবং দেখাশুনো করতেন। তো যাই হোক, তো সেই সময়ে আমি একবার গেছিলাম, তখন আমার পরীক্ষা হয়ে গেছিলো। তো সেই জন্য আমার দাদু আর দিদু এসে আমাকে নিয়ে গেছিলো ওখানে দেশের বাড়িতে। আমি প্রায় 1 মাস মতো ছিলাম। তো যাই হোক, তো সেই 1 মাসের ঘটনাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যাকে হচ্ছে শীতের রাত, তো আমার বেশ মনে আছে, পৌষ মাস সেই সময়টা ছিল। তো আমি সেই সময় গেছিলাম আর কি। তো তো বলে না একটা কথা আছে যে কারো পৌষ মাস কারো সর্বনাশ। তো যাই হোক, আমি পৌষ মাসের মানে যে পিঠে পুলি হয় সেই সমস্ত খেয়ে যেরকম আনন্দও করেছি, সেরকম ভৌতিক অভিজ্ঞতারও মুখোমুখি হয়েছি। তো যাই হোক, আজকে সেই ঘটনাটা আপনাদের সঙ্গে একটুখানি বলি। তো দেশের বাড়ি মানে বুঝতে পারছেন, ওখানে দেশের বাড়ি মানে কারোর বাড়িতে কিন্তু কোনো ঘরের মধ্যে কোনো বাথরুম টাথরুম থাকবে না। মানে বাথরুম করতে গেলে ওখানে সবাই পুকুর ইউজ করে, মানে যে যার বাড়ির সামনে সামনে একটা করে পুকুর। তো যাক, এবং পুকুরগুলোর নাম হচ্ছে কালী সাহার, শিব সাহার, এই সমস্ত পুকুরগুলোর নাম। মানে কেউ যদি বলে যে ও কালী সাহারে গেছে, মানে তখন ওরা বুঝতে পারে যে এই পুকুরটা না, ওই পুকুরে গেছে। প্রচুর পুকুর ওইখানে, মানে বাড়ির দুটো তিনটে বাড়ি, একটা ছোট ছোট কিছু বাড়ি ঘরদোর রয়েছে, তার মধ্যে আবার একটা পুকুর, মানে এরম করে পুকুরে ভর্তি ওখানটাতে। তো যাই হোক, তো এবার আমার খুব বাজে অভ্যেস ছিল যে আমার যেহেতু ছোটো, তো সারাদিন ঘুরে বেড়াতাম। কিন্তু তো আমাদের যে দাদুর যে বলছি বাড়ির ঘটনাটা, মানে আমাদের যে সদর দরজা ছিল, সদর দরজা না, আমাদের যে রান্নাঘরটা ছিল দাদুর বাড়িতে, সেই রান্নাঘরটার সাথেই মানে পুকুরে যাওয়ার জন্য যে একটা গেট ছিল আর কি, মানে মাটিরই আর কি, যে ছোট কাঠের যে দরজাগুলো থাকে সেই দরজাগুলো ছিল। তো সেই দরজা খুলে একটা খামারের মধ্যে মানে ধান খড় টড় মানে বড় উঁচু উঁচু চার করে রাখা, এরকম সমস্ত ছিল। আর তারপরে মানে ওই পাশটায় দুটো লোককে মোটামুটি মানে কবর টবর দেওয়া, মানে তাদের সমাধি করে এখন যেমন থাকে না, বেদি করে দেওয়া, দিয়ে ওই জায়গাটাতে কেউ মানে ইউজ করে না। আর গাছ আছে, কিছুটা গাছ, মানে কি বলবো, বেশ কিছুটা মানে অনেকটাই জায়গা জুড়ে বেশ গাছ আছে, কিন্তু মানে গাছগুলো কি বলবো, আম্রপালি গাছের যেরকম হাইট হয় সেরকম টাইপের হাইট, মানে এর থেকে বেশি না। মানে খুব বিশাল উঁচু উঁচু গাছ সেরকম কিন্তু না, মানে মোটামুটি হাত যে কেউ উঠতে পারবে নামতে পারবে এরকম আর কি। আমরা ছোট ছিলাম, আমরা উঠতাম। তো যাই হোক, আর তার পাশেই ছিল পুকুর। তো এবার আমার হয়েছে কি, সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যে ঠিক নয়, একেই তো শীতের রাত, তারপরে মানে ওখানে 7টা বাজলে ঝিঝি পোকা ডাকে, মানে এত অন্ধকার। আর কেউ বাড়ির বাইরে সেরকম একটা বেরোয় না। আমাদের বাড়িতেই, শুধু আমার দাদুর বাড়িতেই একটা দালান ছিল, সেই দালানে পুঁথি পড়া হতো, সেখানে 8-10 জন মানুষ এসে, 8-10 জন কেন বলছি, আরও বেশি, তারা সবাই এসে ওই গীতা পড়া পুঁথি পড়া এগুলো দাদু করতেন। খুব ভালো ছিল, মানে ওইগুলো পাঠ হতো আর কি। তো সবাই শুনতো, বলতো, বসে থাকতো, কথা বলতো, গল্প করতো।
এরকম আমরা শুনতাম। তো যাকে সেই দিন হয়েছে কি ঘটনা, তো আমার মানে পটি পেয়েছে আর কি। তো দিদুকে বলছি, দিদু আমি একটু যাব। তখন দিদু তো বলছে, দিদু আমাকে টুবু বলে ডাকতো, আমার ডাকনাম টুবাই, তো সেই জন্য আমাকে টুবু বলে ডাকতো। বলতো যে তোমার এই রাত্রিবেলা হলে টুবু, তোমার এরকম পাই, তো চলো আমি নিয়ে যাচ্ছি তোমাকে বলে। তখন হচ্ছে লন্ঠন ছিল। এবার দিদু করেছে কি, লন্ঠনটা জ্বেলেছে এবং যে জামা কাপড়টা মানে আমাদের ছোট হোক বড় হোক, অন্তত মানে যে জামাটা পরে আমরা পায়খানা বাথরুম যাব, ইউজ করবো, সেই জামাটা আর ঘরে পরতে দিত না। তাহলে বাইরে একটা জামা কিন্তু আমাদের বাইরে রাখাই থাকতো। তো যাই হোক জামাটা ছেড়ে মানে ওই যেখানে মানে পটি যাওয়ার জামাটা পরে ও যেতে হতো, এইরকম ব্যাপার আর কি। তো যাই হোক আমিও এবার তো তখন তো ছোটো, আর প্রচণ্ড ঠান্ডা, 7টা বাজছে মানে ওই পাশে গ্রামের দিক তো প্রচণ্ড ঠান্ডা। তো দিদু এরকম এরকম করে কাঁপছে, চাদর টাদর নিয়েছে, আর আমার তো গায়ে চাদর টাদর নেই। তো দাদু বললো যে চলে যাও, এখন 7টা বাজছে, বেশি একটা তো রাত্রির হয়নি, আর হচ্ছে তাড়াতাড়ি কিন্তু চলে এসো। ঠিক আছে। এবার কেউ কোথাও, পুকুর পাড়ে কেউ নেই, আর ঘুটঘুটে অন্ধকার। দিদুর লণ্ঠনটি হচ্ছে সবচেয়ে মানে ইয়ের জিনিস আর কি, মানে খুব মানে একমাত্র লণ্ঠনের আলোটাতেই সব কিছু দেখা যাচ্ছে। তো যাই হোক আমাকে একটা গাছের নিচে, মানে ওই যেখানে বলছি দুটো লোকের সমাধি রয়েছে, তো সেইখান থেকে একটু সরে দুটো গাছের নিচে ওইখানে গিয়ে পটি করতে হচ্ছে। এবার আমি বসেছি, এবার আমি তো খেলার ছলে থাকি সব সময়, খেলছি আর পটি করছি, গান করছি, এ সমস্ত করছি। দিদু বলছে হয়েছে হয়েছে এরম করে আমাকে ডাকছে। হ্যাঁ আমি বলছি না হয়নি, আরেকটু দাঁড়াও না, আরেকটু দাঁড়াও না, মানে আর আমার গোটা গায়ের উপরে ঝরঝর ঝরঝর বালি পরে ভর্তি হয়ে যাচ্ছে। তখন দিদু বলছে চলে এসো, আর করতে হবে না, এসো চলে এসো। এবার আমাদের হচ্ছে ঘরে বলছি না ওই যে ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা বিরাট আছে, মানে ওইটা। আর কোথাও কিছু নেই, শুধু আমরা যে জায়গাটার মধ্যে রয়েছি মানে একটু হাওয়া দিচ্ছে, মানে টার্গেট হচ্ছে লণ্ঠনটা কোনোভাবে নেমে যাওয়া। তার এইটা আমি তখন বুঝতে পারিনি, পরে দিদু বলেছে আর কি। তো তো দিদু দেখছি ওই আঁচল দিয়ে ওটাকে কোনোরকমভাবে গার্ড করছে যাতে লণ্ঠনটা কোনোভাবে না নেমে যায়। তো দিদু কিছুটা বুঝতে পেরেছে, দিদু বুঝতে পেরে আমাকে বলেছে। তো বললো টুবু চলে এসো চলে এসো, আর করতে হবে না, চলে এসো। তখন আমি বলছি দাঁড়াও না, আরেকটু দাঁড়াও না, এরম করে 7-10 মিনিট আমি কিন্তু ওখানে গেছি। আর আমার গায়ের উপরে কিন্তু ঝরঝর ঝরঝর কিন্তু দিদু বালি পড়ছে। কেন বালি পড়ছে বলছে, হ্যাঁ আমি তো তোমাকে তখন থেকে ডাকছি, ওই জন্য বালি পড়ছে বলে তো ডাকছি, আমাকে এরকম বলছে, তুমি চলে এসো বলে আমি এলাম। এসে যথারীতি পুকুরে নেমে ছুচু টুচু করে মোটামুটি আসছি। এসে তখন মানে তখন কিন্তু আমরা যে যখন পুকুর থেকে উঠে আসি তখন কিন্তু মানে একদম তার যে কোনো রকমভাবে বাতাসটা কিন্তু ওই জায়গাতেই বইছে, যে লণ্ঠনটা কোনোভাবে নেমে যাওয়া। কিন্তু দিদু এমনভাবে গার্ড করছে আর ঠাকুরের নাম জপ করছে আর কি, মানে আদ্যা পাঠ করছে, আর মানে নিজের ঠাকুরের হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে এরকম দিদু গান করছে। তো যাই হোক এরকম গান করছে, গান তখন আমি তো ছোট অতটা বুঝিনি। তখন আমি উঠে চলে এলাম, এসে জামা কাপড়টা ছেড়ে ছেড়ে টেড়ে নিয়ে আবার ঘরের ভেতরে জল ছিল, জলে হাত পা ধুয়ে ঘরে ঢুকে দরজা টরজা বন্ধ করে তখন দিদু দাদুকে গল্পটা বলছে। বলছে তোমাকে আমাকে ঘরে ঢোকার পরে বলছে তোমাকে যে আমি ডাকছিলাম, কেন ডাকছিলাম, কেন না তুমি বুঝতে পারছো না, তোমার গায়ের উপরে এত ঝরঝর করে বালি পড়ছে, কত বালি আসছে কোথা থেকে, তুমি তো এইখানে তো সকাল দুপুর তো খেলে বেড়াও, এই গাছগুলোর মধ্যে না মানে উই হলে যেরকম গাছে পুরনো গাছ দেখবেন অনেক সময় উইয়ে ভর্তি হয়ে যায়, মানে গাছগুলোতে উই কাটে আর কি। তো যাই হোক তো উইয়ের যে চাকগুলো সেগুলো গায়ের উপর পড়লে বালি পড়ে, কিন্তু সে সমস্ত কিছু তো নেই। বলছি তুমি সকালবেলায় গিয়ে তোমাকে আমি দেখাবো যে ওই গাছের মধ্যে যে এত বালি পড়ছে তোমার গায়ে, তাহলে ওই মানে ওই যে ইয়ে থেকে তাহলে ও গাছে কি রয়েছে যে ওখানে থেকে বালি এলো কোথা থেকে যে তোমার গায়ে পড়ছে, তুমি যে বলছো বালি পড়ছে, আমি তো দেখতে পাচ্ছি গায়ে বালি পড়ছে, মানে আমি আর দিদু কিন্তু বেশি একটা দূরে নেই, আমি তো দিদুকে দেখতে পাচ্ছি, আলোটা দেখতে পাচ্ছি বলে তো আমি ওখানে বসেছি, নাহলে তো অন্ধকার তো চারিপাশ। তারপরে দিদু বলছে আর লণ্ঠনটা বলছে, তারপরে এসে বললো দিদু যে লণ্ঠনটাকে কোনো রকমভাবে মানে নিমাতে দিইনি, এটা আমাদের রক্ষা, কেননা আগুন তারা একটুখানি আগুন থেকে তারা দূরে থাকে, আর
ভূত নাকি আগুনকে ভয় পায়। তো যাই হোক ওখানে কিছু একটা ছিল ফিলিংস, যেটা মানে আমি হয়তো বুঝতে পারিনি, যারা বড় তারা জানে জিনিসগুলো, মানে তারা হয়তো সেটাকে রিয়েলাইজ করেছে, সে দেখেওছে যে এটা হয়তো এরকমই ঘটনাটা মানে ঘটতে পারে। তো যাই হোক সেটা বুঝে তারপরে দাদু আবার মানে আমার দাদু খুব এইগুলো খুব মানতো আর কি, মানে ঠাকুরের ব্যাপার ট্যাপার করে মোটামুটি আমার মাথায় ঝাড়ফুঁক টাড়ফুঁক করে টোরে দিয়ে বলছে না ওর আর কিছু হবে না। দিয়ে তারপরে আবার আমি মানে এলাম আর কি। তো যাই হোক আমি হচ্ছে সে পরের দিন আবার সকালবেলায়, তো দিদু যখন বলেছে আমি তো বিশ্বাস করিনি যে কোথা থেকে মাটি, আমি তো ভেবেছি গাছে বোধহয় উঁইটুই হয়েছে, সেই মাটিগুলো বোধহয় আমার গায়ের উপর পড়েছে। তারপরে আমি গেছিলাম, তো আমি যে না আমি সকালবেলা গিয়ে একবার দেখবো। তারপরে আমার তো ছোট ছোট সমস্ত বন্ধু বান্ধব ছিল সেখানে, তাদেরকে ডেকে টেকে নিয়ে আমি আবার গেছি। গিয়ে দেখছি যে সত্যি তো গাছের মধ্যে তো কিছু নেই, কোনো গাছে কোথাও উঁই লেগে নেই, কিছু নেই। তাহলে আমার গায়ে মাটি পড়লো কোথা থেকে? আর আমি কিন্তু মানে পুরো গা আমার মানে ইয়েতে মাটিতে ভরে যাচ্ছে পুরো, এমনকি চুলে টুলে পুরো মাটি ভর্তি হয়ে গেছে। তো যাই হোক চুলে ওই যে পড়েছিল সেই মাটিটা যখন এসে দাদু দেখেছে যে আমার মাথায় হাত দিয়ে দেখছে যে আমার মাথাতে কিন্তু মাটি ভরে যাচ্ছে। তো সেই জন্য তো যাই হোক সেই ঘটনাটা আমার এখনও মনে পড়ে, ভাবলাম যে আপনাদের সবার সাথে একটুখানি শেয়ার করি। তো যাই হোক আপনারা আসুন, তো ঘটনাটা আমার এটাই ছিল। তো কেমন লাগলো ঘটনাটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। তো আর সবাইকে আপনাদের প্রত্যেকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর শুভ নববর্ষ আপনাদের সকলকে। তো আর সকলের শুভ নববর্ষ ভীষণ ভালো ভালো, শুধু নববর্ষ নয়, বছরের প্রত্যেকটা দিন আর পজিটিভলি কাটুক। কেননা আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাকে এইভাবে ভালোবাসুন, আমার সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে আরেকটা নেক্সট ব্লগে। তো চলুন ততক্ষণের জন্য টাটা বাই বাই। আশা